আসসালামু আলাইকুম। আমি শবনম রবি, বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বাংলা প্রথম পত্র একটি কবিতা নিয়ে। একাদশ দ্বাদশ শ্রেণীর এডিটিভ বিডিতে তোমাদের স্বাগতম জানাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে আজকে আমাদের লেখা আছে রক্তে আমার অনাদি অস্থি। এটা খুব ছোট এবং সহজ একটা কবিতা, তারপরও তোমাদের সঙ্গে একটু কিছু আলোচনা করি এই কবিতার বিষয়ে, যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো। এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, প্রথমে আমরা কবি সম্পর্কে জানবো। এই কবির নাম তোমরা অনেকেই খুব একটা পরিচিত না, বা আমাদের কাছেও যে খুব পরিচিত তা না। খুব নিভৃতে কবিতা লিখে গেছেন এই কবি। তো এই কবির নাম হচ্ছে দিলওয়ার খান। রক্তে আমার অনাদি অস্থি কবির নাম হচ্ছেন দিলওয়ার খান। পুরো নাম দিলওয়ার খান, কিন্তু তিনি তার বংশীয় উপাধিকে বর্জন করেছিলেন। সাধারণের সঙ্গে তিনি নিজেকে মিলিয়ে নিতে চেয়েছিলেন। এই কারণে তিনি গণমানুষের কবি হিসেবে সমধিক পরিচিত। তো এই কবি সংবাদপত্রের সঙ্গে কিছুদিন কাজ করেছেন, আবার শিক্ষকতাও করেছেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ খুব বেশি দিন করতে পারেননি। তিনি মূলত লেখালেখির ক্ষেত্রেই বেশি সময় দিয়েছেন। এবং তোমরা খেয়াল করবে যে ওনার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1953 সালে। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে জিজ্ঞাসা। আর কবি দিলওয়ার ছিলেন, তোমাদের কিন্তু এভাবে বহুপদী বহু নির্বাচনী প্রশ্ন এভাবে আসতে পারে কবি পরিচিতি থেকে। এখানে তোমরা নোট রাখতে পারো কিংবা বইয়ে দাগ দিয়ে এভাবে রাখতে পারো যে দিলওয়ার ছিলেন মূলত কবি, লেখক, ছড়াকার। এখানে এভাবে আসতে পারে যে নিচের কোনটি সঠিক। সেক্ষেত্রে তোমাদের যদি জানা থাকে যে তিনি ছিলেন মূলত কবি, লেখক, ছড়াকার, তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে। এই জন্য কবি পরিচিতি খুব ভালো করে পড়বে এভাবে করে। আর উৎসর জায়গাটা তোমরা অনেক সময় ভুল করো, যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত বা এই কবিতার উৎস কী। সেক্ষেত্রে তোমরা জানার পরও অনেক সময় এই প্রশ্নের বুঝতে পারার জন্য অনেক সময় ভুল করো, যে উৎস বুঝতে পারো না। উৎস জিনিসটা কি? উৎস মানে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থের অন্তর্গত এই কবিতাটা, কিংবা গল্প হোক, প্রবন্ধ হোক, সেটাই হচ্ছে উৎস। তো এখানে তোমাদের দেওয়া আছে পাঠ পরিচিতি, দেখবে যে উৎস হচ্ছে এই হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি এই কাব্যগ্রন্থের নাম কবিতা। এই নাম কবিতা নিয়েও তোমরা অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়ো যে এই নাম কবিতার বিষয়টা কি। নাম কবিতা হচ্ছে একটা কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকতে পারে। সেই যে কবিতার নামে নামকরণ করা হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী, সোনার তরী, এগুলো এই ওই মানসী কাব্যগ্রন্থের মানসী কবিতার নামে এই মানসী কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছিল। তেমনি সোনাতরী কাব্যগ্রন্থের সোনাতরী কবিতার নামে নামকরণ করা হয়েছিল। সেখানে আরও অনেক কবিতা আছে। এই রক্তে আমার অনাদি অস্থি কাব্যগ্রন্থের মধ্যে আরও অনেকগুলো কবিতা আছে, কিন্তু এই কবি এই কাব্যগ্রন্থের নামকরণ করেছেন রক্তে আমার অনাদি অস্থি এই কবিতার নামে। এই জন্য এটাকে বলা হয়েছে নাম কবিতা। তো তোমরা আশা করি খুব সহজেই এটা মনে রাখতে পারবে নাম কবিতার বিষয়টা। এরপর যদি আমরা আসি, তোমরা দেখবে যে এই কবিতার যে নাম, সেই নামের অর্থটার দিকে যদি আমরা একটু তাকাই, যে রক্তে আমার অনাদি অস্থি। অনাদি জিনিসটা তোমরা জানো, যেটা আদি নয়, মানে পুরাতন নয় বা প্রাচীন নয়, নতুনও বলতে পারি আমরা সেটাকে। আর অস্থি শব্দের অর্থ হচ্ছে হাড়। মানে এখানে কবিতার নামকরণটা যদি আমরা চিন্তা করি এভাবে, যে কবি বাঙালি জাতিসত্তার শোণিত বা রক্ত এবং অস্থি হাড় নিজের অস্থিতে ধারণ করেছিলেন। নিজের হাড়ে, মানে নিজের মধ্যে পুরো বাঙালি সত্তাটাকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। এবং গণমানুষের কবি হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলেই তিনি তার নামের যে বংশীয় যে উপাধি খান পদবিটা তিনি বর্জন করেছিলেন, জনসাধারণের সাথে মিশে যাওয়ার জন্য সহজে। তো এই হচ্ছে কবি সম্পর্কে কিছু কথা। আর এরপর যদি আমরা কবিতার দিকে যাই, তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক একটা দেশ, এবং এই নদীমাতৃক বাংলাদেশের সেই দক্ষিণ প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর। তো খুব চমৎকারভাবে এখানে ছোট একটা কবিতার মধ্যে কবি এই বিষয়টা তুলে ধরেছেন। যদিও পুরো কবিতাটা তোমাদের এখানে দেওয়া নাই, সংক্ষেপ করে সংকলন করে দেওয়া হয়েছে।
তো আমাদের এই কবি কল্পনা করে নিয়েছেন যে এক এক কবির এক এক নদীর এক এক রকম বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমাদের বাঙালি জাতিসত্তার মধ্যেও প্রবাহমান। এই নদীর যে বৈশিষ্ট্যগুলো তিনি বলেছেন যে পদ্মা তোমার যৌবন চাই, মানে পদ্মার কাছে তিনি আমাদের যৌবন শক্তি চেয়েছেন, যাতে আমরা সেই দেশের জন্য কাজ করতে পারি। আসলে যৌবন শক্তির অধিকারী হলে আমরা কি করতে পারবো, আমরা দেশের উন্নতির জন্য কাজ করে যেতে পারবো। সেই নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদী আছে, সেই নদীগুলোর এক এক রকম যেমন বৈশিষ্ট্য, আমাদের মানুষগুলোরও এই বাঙালিদেরও সেই জাতিসত্তার যে বৈশিষ্ট্যটা, আমরা যেহেতু শঙ্কর জাতি, আমাদের সেই বিচিত্র রকম বৈচিত্র্যময় বৈশিষ্ট্য আমার অধিকারী। এই জন্য তিনি কবিতাগুলোকে উপমা হিসেবে ব্যবহার করেছেন। এখানে যে পদ্মার কাছে তিনি যৌবন শক্তি কামনা করেছেন, যে পদ্মা তোমার যৌবন চাই। তারপরে যমুনার কাছে চেয়েছেন প্রেম, যে প্রেম বা ভালোবাসা যদি আমাদের মাঝে না থাকে তাহলে কি করতে পারবো না, আমরা মানুষকে ভালোবাসতে পারবো না, দেশের জন্য কিছু করতে পারবো না। এই জন্য যমুনাকে তিনি প্রেমের প্রতিরূপ হিসেবে যমুনা নদীকে তিনি আখ্যায়িত করেছেন। এটা বৈষ্ণব পদাবলীর মধ্যেও এভাবে বলা হয়েছিল। যাই হোক, সেটা বড় কথা না। এক এক নদীকে তিনি এক একভাবে এখানে নিয়ে এসেছেন এক একটা বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে, এবং মানুষের মধ্যে, আমাদের বাঙালি জাতিসত্তার মধ্যেও সেই বৈশিষ্ট্য তিনি মনে করেন। এবং সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম, এই গলিত হেম মানে হেম শব্দের অর্থ হচ্ছে সোনা, এবং গলিত সোনা বলেছেন, যে শুধু সুরমার কাজল বুকে যে গলিত সোনা সেটাও এখানে ঠিক বলেননি। কবি বলেছেন যে আমাদের এই পুরো নদীমাতৃক বাংলাদেশের প্রত্যেকটা নদী হচ্ছে এই পলিমাটি সমৃদ্ধ, এবং এই পলিমাটির কারণেই আমাদের দেশের এই ভূমি প্রচুর উর্বরতার কারণে আমাদের এত ফসল ফলে। যেহেতু এত ফসল ফলে এই পলিমাটির কারণে আমাদের ভূমিগুলো উর্বর, সেই কারণেই সোনার সঙ্গে তুলনা করেছেন তিনি এই যে পলিমাটিকে। বিশেষ করে এখানে সুরমাকে তিনি উপমা হিসেবে নিয়েছেন, কিন্তু গলিত পলিমাটিকে তিনি গলিত হেম বা গলিত সোনার সাথে তুলনা করেছেন। কারণ এই গলিত সোনা এই কারণেই বলেছেন, এখান থেকে তোমাদের অনুধাবন প্রশ্ন আসতে পারে, কেননা এই পলিমাটির কারণে আমাদের জমির যে উর্বরতা, সেই উর্বরতার কারণে এত চমৎকার সোনালি ফসল আমাদের ভূমিতে উৎপন্ন হয়। সেই কারণে সেটা কবির কাছে গলিত হেম বা সোনার মতোই মনে হয়েছে। তারপর তিনি কি বলেছেন, যে এই যে পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী, বিভিন্ন নদীর নাম বলেছেন। এগুলো তোমাদের বহুপদী আসতে পারে, তোমরা খেয়াল করবে যে কি কি নদীর কথা বলা হয়েছে। এখানে অনেকে আবার আমরা যেটা দেখতে পাই খাতায়, পরীক্ষা খাতায়, তোমরা বঙ্গোপসাগরকে নদী হিসেবে অনেকে ধরে নাও। বঙ্গোপসাগরটা হচ্ছে সাগর, এটা তোমরা আলাদাভাবে এখানে মনে রাখবে। আর নদী কয়টা আছে, নদীর সংখ্যাগুলো আলাদা করে নোট রাখবে খাতায়, যে এই নদীর কথা বলা হয়েছে বা রক্তে আমার অনাদি অস্থি কবিতার মধ্যে এতগুলো নদীর কথা বলা হয়েছে, সেই নদীগুলো কী কী সেটাও আলাদাভাবে নোট করবে, এবং বঙ্গোপসাগরটাকে তোমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। তো দেখো যে এই নদীগুলো কি হয়েছে, যে তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলে, এই যে সেই নদীমাতৃক বাংলাদেশের বুকে নিজেকে তিনি পরিচিত করেছেন, যে আমি একজন বাঙালির যে জাতিসত্তা সেটাকেই ধারণ করে আছে আমার সত্তার ভেতরে, এবং আমি গণমানবের তুলে মানে নিজেকে তিনি গণমানবের কবি হিসেবে, এখানে সাধারণ মানুষের কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তারপরে বলেছেন জীবনের বিচিত্র রঙের কথা কবি, যে বিচিত্র রং, যে মানুষের জীবনটা সুখ দুঃখ আনন্দ বেদনা কত বিচিত্র মানুষের জীবন, সেই বিচিত্র রঙের সঙ্গে এই কারণে মানুষের জীবনটাকে তিনি তুলনা করেছেন। এবং মুগ্ধমরণ বাঁকে বাঁকে এই কথাটা বলেছেন, যে নদীর এই যে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর চলার পথ যেমন পেলব নয়, অনেক রকম বাধা আসে, নানা রকম বাধার সম্মুখীন হয়, তেমনি এই মানুষের জীবনটাও কিন্তু তেমন সহজ নয়, পেলব নয়। সেই মানুষের জীবন, মানুষ নানা বাধা সুখ দুঃখের অতিক্রম করে মানুষকে এগিয়ে যেতে হয়। নদীও ঠিক একইভাবে নানা রকম বাধার সম্মুখীন হয়, সে বাধা পেরিয়ে কিন্তু সাগরের দিকে সে এগিয়ে যায়। তারপর যদি তোমরা একটু খেয়াল করে দেখো, যে সে ভয়াল ঘূর্ণি, যে বঙ্গোপসাগরটা যখন ফুঁসে উঠে ভয়াল ঘূর্ণি রূপ লাভ করে,
তেমনি আমরা কি করি সেই বঙ্গোপসাগরের কাছে আমাদের স্বপ্নটাকে, আমাদের আশাটাকে বঙ্গোপসাগরের কাছে আমরা জমা রাখি বা আমানত রাখি। সেই বঙ্গোপসাগরের কাছে আমরা যে সেই ভয়াল ঘূর্ণির সাথে আসলে কোনো কিছু তুলনা দেওয়া যাবে না। এবং আমাদের গণমানবের বুকেও তেমনই ক্ষোভ জমা হয়ে থাকে। ঠিক বঙ্গোপসাগরের যেমন প্রচণ্ড শক্তি একটা জমা হয়ে থাকে, মাঝে মাঝে সে ফুঁসে ওঠে, আমাদের বাঙালিদের সহজ দৃষ্টিতে, স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে অনেক সহজ সরল মনে হলেও আমাদের ভেতরেও অনেক সেই বঙ্গোপসাগরের মতোই শক্তি জমা হয়ে থাকে। কিন্তু যখনই প্রয়োজন হয় তখনই আমরা সেটা কাজে লাগাই। এখানে নরদানব বলে একটা কথা কবি এই কবিতায় বলেছেন। নরদানব মানে হচ্ছে, নর মানে মানুষ, দানব মানে দৈত্য। সেই দৈত্যরূপী যে মানুষ যারা আছেন, বিশেষ করে এখানে যুগে যুগে আমাদের যারা শোষণ করেছেন, শাসন করেছে বিদেশি শত্রু, সেই বিদেশি শত্রুদের কবি এখানে নরদানব হিসেবে আখ্যায়িত করেছে। সেই নরদানব যেহেতু তারা মানুষ হয়েও মানুষের মতো আচরণ করেনি আমাদের সঙ্গে এবং দানবের মতো বা দৈত্যের মতো আচরণ করেছে, এজন্য তাদেরকে বলা হয়েছে নরদানব। সেই নরদানবরা কী করেছেন যে তারা আসলে কল্পনাও করতে পারেনি যে আমাদের ভেতরে এই বাঙালিদের খুব সাধারণ ভীতু বলে মনে হলেও আমাদের ভেতরে যে বঙ্গোপসাগরের ভয়াল ঘূর্ণির মতো ক্ষোভ জমা হয়ে থাকতে পারে এবং আমরা সেটা প্রয়োজনে কাজে লাগাতে পারি, বিদেশিদের তাড়িয়ে দিতে পারি প্রতিবাদ করে, প্রতিরোধ করে অন্যায়ের, সেটা আসলে বিদেশে কেউ জানে না। কবি সেটা বলতে চেয়েছেন যে আমাদের যে অশেষ নদী ও ঢেউ, সেই রক্তে আমার অনাদি অস্থি, আমাদের যে আমাদের ভেতরে বাঙালি সত্তার মধ্যে যে অনাদিকাল ধরে সেই চির নতুন আমাদের ভেতরে যে সেই নদীর বৈশিষ্ট্য, বঙ্গোপসাগরের বৈশিষ্ট্যগুলো আমরা ধারণ করে আছি, এটা বিদেশিরা জানে না এবং আমরা সেটা প্রয়োজনে কাজেও লাগাতে পারি। এটা জানে না বলে তারা বারবার আমাদের যুগে যুগে আক্রমণ করেছে, আমাদের শাসন করতে চেয়েছে, কিন্তু কখনোই তারা কি করতে পারেনি, সফল হতে পারেনি। আমরা কি করেছি, সেই নদী যেমন তার পদ্মা, মেঘনা, সুরমা, কর্ণফুলী নদী যেমন তার জলরাশিকে বঙ্গোপসাগরের কাছে আমানত রেখে দেয়, আমরাও কি করেছি আমাদের স্বপ্ন, ক্ষোভ, আশা, কল্পনা সবগুলোকে বঙ্গোপসাগরের কাছে জমা রেখে দিই, আমানত রেখে দিই এবং সেই প্রয়োজনে বঙ্গোপসাগর যেমন ফুঁসে ওঠে, যখন সে যেমন বিভিন্ন ঝড়ের সময় ফুঁসে ওঠে, আমরা প্রয়োজনে আমাদের ভেতরকার সেই শক্তিটাকে, সেই বঙ্গোপসাগরের যে যেমন শক্তি আছে, অসীম শক্তি, সীমাহীন, সে তেমনি আমাদের ভেতরেও যে শক্তি আছে সেই শক্তিটাকে আমরা কি করি, প্রয়োজনে কাজে লাগাই। তার মানে তোমরা আরও কিছু জিনিস এখানে তোমরা পাঠ পরিচিতির মধ্যে পাবে, সেই শব্দার্থগুলো হয়তো তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা দেখবে যে প্রান্তিক একটা শব্দ আছে, সেই প্রান্তিক শব্দের হচ্ছে অন্তজ শ্রেণী, মানে নিচু শ্রেণীর, দরিদ্র শ্রেণীর বোঝানো হয় প্রান্তিককে। তারপর আলংকারিক ভাষা আছে, যে আসলে কবিতার যে সৌন্দর্য, ভাষার ব্যবহার, ভাষার ব্যবহারটা সেটা হচ্ছে আলংকারিক ভাষা। তারপর সাগর দুহিতা আছে। সাগর দুহিতা মানে হচ্ছে, দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা, আর সাগর অর্থ তোমাদের সবারই জানা আছে, সাগর অর্থ হচ্ছে সমুদ্র, আর দুহিতা শব্দের অর্থ কন্যা। আর নিরন্তর একটা শব্দ তোমাদের পাঠ পরিচিতির মধ্যে রয়েছে, যেগুলো তোমাদের শব্দার্থের মধ্যে নাই, সেগুলো বিশেষ করে আমি আলোচনা করি। নিরন্তর শব্দের অর্থ অবিরাম, আর নিরবধি শব্দের অর্থ হচ্ছে সীমাহীন বা অনন্ত। আর কবিতার মধ্যে একটা আছে মারণ শব্দ, সেটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে বিনাশকাল, বিনাশের সময় হচ্ছে মারণ শব্দটার অর্থ। এবং তোমরা দেখবে যে আমাদের বাঙালিরা কি করেছে, শক্তিমান নদীর মতোই বাঙালি সব বাধা উপড়ে ফেলে সামনে এগিয়ে গিয়েছে সব যুগে যুগে, এবং কি করেছে, বিদেশি শত্রুকে তারা পরাজিত করেছে। এই দৈত্যরূপী যে বিদেশিরা আমাদের যুগে যুগে শোষণ করতে চেয়েছিল, তাদেরকে কি করেছে, সেই আমাদের ভেতরকার যে শক্তি, বঙ্গোপসাগরের মতো সেই নদীর পানি জমা হয়ে বঙ্গোপসাগর যেমন শক্তিশালী হয়, আমাদের ভেতরে সেই নদীর মতো বহু বিচিত্র যে বৈশিষ্ট্য, সেই সব বৈশিষ্ট্য, পদ্মার প্রেম, যমুনার, পদ্মার
যৌবন শক্তি, যমুনার প্রেম সবগুলো এক হয়ে যে শক্তিমান আমরা হয়েছি বাঙালি জাতিসত্তা, সেই জাতিসত্তা মিলিয়ে কিন্তু আমাদের ভেতরকার শক্তি, সেই শক্তি আমরা আমাদের অস্তিত্বে ধারণ করে আছি এবং আমরা কখনোই অন্যায়কে মেনে নেইনি। সবসময় এই বিদেশিদের আমরা তাড়াতে বা পরাজিত করতে সক্ষম হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেটা করবে, কবিতা প্রত্যেকটা চরণ ভালোভাবে তোমরা পড়বে, কারণ কোন লাইন থেকে তোমাদের কোন চরণ থেকে জ্ঞানমূলক আসবে সেটা কিংবা অনুধাবন আসবে সেটা তোমাদের ভালো করে না পড়লে তোমরা পারবে না। যেমন এমন প্রশ্ন হতে পারে যে কবি কোন নদীর কাছ থেকে যৌবন শক্তি চেয়েছেন, যে সেহেতু তোমাদের কবিতা জগৎ যদি পড়া না থাকে তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারবে না। বা এভাবেও আসতে পারে কবি যমুনা নদীর কাছ থেকে কী চেয়েছেন, কী শক্তিটা চেয়েছেন, তোমাদের যদি কবিতাটা পড়া না থাকে পারবে না। কাজেই প্রত্যেকটা লাইনই কবিতার ভালোভাবে পড়তে হবে, বুঝে তারপরে তোমাদের পড়তে হবে। বুঝে ভালোভাবে একাধিকবার পড়লে তখন তোমাদের আয়ত্তে চলে আসবে। আর যদি তোমরা মনে করো যে না এটা কি পড়বো, পড়ার কিছু নাই, গাইড দেখে মুখস্থ করে যাব, গাইড দেখে মুখস্থ করে সৃজনশীলে আসলে তোমরা কোনো ভালো করতে পারবে না। এই কারণে যে তোমাদের উদ্দীপকগুলো হয়তো বাইরে থেকে আসবে, কিন্তু উদ্দীপকের প্রশ্নের উত্তরগুলো দিতে হলে অবশ্যই তোমাদের পাঠ্য বইটা ভালো করে বুঝে পড়তে হবে। তা না হলে তোমরা কোনোভাবেই আশানুরূপ ফলাফল করতে পারবে না। এবং যে কোনো লাইনই তোমরা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো বুঝে পড়বে। এবং জ্ঞানমূলক তো সেই কবি পরিচিতি থেকে শুরু করে পুরো কবিতা এবং শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি যে কোনো জায়গা থেকে আসতে পারে। কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক মোটা মোটা ভারী বই না পড়ে তোমরা মূল যে পাঠ্য বইটা আমাদের, সেই পাঠ্য বইটা খুব বেশি বড় না, ছোট বই, এইটাই তোমরা ভালোভাবে আয়ত্ত করে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে ভালো করবে। এবং তোমাদের এই কবিতা সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে, এর বাইরেও যে বিষয়গুলো আলোচনা করলাম এর বাইরেও যদি আরও কিছু জানতে চাও, তোমরা অবশ্যই মন্তব্যের ঘরে লিখবে। আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আরও অন্য একটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো।